দক্ষিণেশ্বর মন্দিরের কথা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরের একদম পাশেই এমন একটি পবিত্র নিরিবিলি জায়গা আছে যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু রূপে আজও বিরাজমান। 10 রকম পদের অমৃতসম ভোগ প্রসাদ পাওয়া যায় এই মন্দিরে। আর আশ্চর্যের কথা, অনেকেই এই জায়গার কথা এখনো জানেন না। আজ তোমাদের নিয়ে চলেছি সেই একেবারে গোপন অথচ ঐতিহাসিক তীর্থে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকের এই ব্লগে আমরা এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের একদম পাশেই অবস্থিত যদুনাথ মল্লিকের ঐতিহাসিক বাগান বাড়িতে। চারপাশে সবুজ গাছপালা, শান্ত পুকুর, পাখির কলতানে মুখর এক নির্জন পরিবেশের মধ্যে অবস্থিত এই বাগান বাড়িটি ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য। আজও এখানে রয়েছে মাতা মেরির ঘর এবং ভগিনী নিবেদিতার নামে একটি স্কুল। প্রচারের আলো থেকে অনেক দূরে থাকা এই পবিত্র স্থানটি তোমাদের মনে এক আলাদা শান্তি এনে দেবে। চলো আজ এই অজানা তীর্থস্থানটি তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। ব্লু লাইনের মেট্রো রেল ধরে চলেছি দক্ষিণেশ্বরের দিকে। গন্তব্য হলো দক্ষিণেশ্বর স্টেশন। আমাদের গন্তব্য স্টেশন এসে গেছে, এবার নামার পালা। প্রথমে আমরা স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব। মেট্রো স্টেশনের পাশেই রয়েছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। এবার আমরা স্কাইওয়াকে উঠে যাব। ওই শোনা যাচ্ছে লোকাল ট্রেনের আওয়াজ। লোকাল ট্রেনের দক্ষিণেশ্বর স্টেশন আর মেট্রো রেলের দক্ষিণেশ্বর স্টেশন দুটি একেবারে গায়ে গায়ে, মানে একই জায়গায় অবস্থিত। আর এই দিকটা হলো লোকাল ট্রেনের স্টেশনে যাবার রাস্তা, মানে যারা লোকাল ট্রেনে করে আসবে তারা এই রাস্তা ধরেই স্কাইওয়াকে উঠে যাবে। শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বরে আসার ট্রেনের টাইম টেবিলটা স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আমরা স্কাইওয়াকে উঠে পড়েছি। এবার সামনের দিকে এগিয়ে যাব। এই স্কাইওয়াকের নাম রানী রাসমণি স্কাইওয়াক। এই স্কাইওয়াকেই তোমরা অনেক পুজো সামগ্রী ও ডালার দোকান পেয়ে যাবে। এই স্কাইওয়াকের মধ্যে যে সমস্ত ডালার দোকানগুলো রয়েছে পূজা সামগ্রীর, সেই সমস্ত দোকানগুলোর মানুষগুলো না হাত জোর করে বলছে একটা ডালা নিন। এই হলো স্কাইওয়াক, আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট। আমরা আজকে দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছে আরো এক মন্দিরে যাব, আর তার রাস্তা হচ্ছে ঠিক দক্ষিণেশ্বর মেন গেটের বাঁ দিক থেকে। সেদিকেই আগে চলে যাই। স্কাইওয়াক থেকে মাত্র 200 মিটার হাঁটলেই ডান দিকে পড়বে আমাদের আজকের গন্তব্যস্থলটি। এখানে প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে। না দেবো দাদা পুজো। এই হলো মেইন গেট। ভোগ খাওয়ানো চলছে, ভোগ খাওয়ানো চলছে।
ভোগ মানে কটা থেকে চলছে, চালু হয়ে গেছে। এখন চালু হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, কত করে? 100 করে। 100, মানে 12:30 থেকে চালু হবে, তাই তো? আজ আমরা একটু লেটই করে ফেলেছি বাড়ি থেকে বেরোতে, তাই দেরিও হয়ে গেছে। আর এসেই কিন্তু ভোগের কুপনটা নিয়ে নিলাম। ভোগের কুপন পড়লো আমাদের পার হেড 100 টাকা করে। চলে যাই, 12:30 থেকে ভোগের ব্যবস্থা রয়েছে, চলে যাওয়া যাক। তারপরে ডিটেলস তোমাদেরকে করছি। মন্দির এখন বন্ধ, তাই ঠাকুরকে একটু পরে তোমাদেরকে দর্শন করাবো। ভগবানের কি অসীম করুণা দেখ, আমার খুব ইচ্ছা ছিল আজকে এই মন্দিরেই মানে ভোগ প্রসাদ পাওয়ার, সেটা কিন্তু হয়ে গেল। মানে আমরা এসেছি দেখ কটায় কটায়। তুই তো যা লেট করলি আজকে ঘুম থেকে উঠতে, বলার মতো নয়। আর তোমাদেরকে বলি, ভীষণ ভীষণ অলস প্রকৃতির আমার ছেলে। দেখেছো তো তোমরা আগের ভিডিওতে, অনেক ভিডিওতেই দেখেছো। মন্দির তো আমার খুব সব থেকে বেশি প্রিয়, তাই ওকে নিয়ে বেরিয়ে এসেছি। আর ওর সেমিস্টারের ছুটি পড়েছে, একবার হাই করে দাও, হ্যালো করো। সেমিস্টারের ছুটি পড়েছে ডিসেম্বরে, আর আমরা বেরিয়ে পড়েছি। এখানে যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, যেটি বর্তমানে রামকৃষ্ণ মন্দির বা রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত। এই স্থানটি দক্ষিণেশ্বর, কলকাতার মে দিবস পল্লী এলাকায় অবস্থিত। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন ও মেট্রো স্টেশনের খুব কাছেই। এই বাগান বাড়িটি মূলত যদুনাথ মল্লিকের ছিল। ঠাকুর রামকৃষ্ণদেব প্রায়শই এখানে আসতেন বলে কথিত আছে এবং বিভিন্ন সময় ভোজন ও ধর্মীয় আলাপ আলোচনা করতেন। কথিত আছে একসময় এই বাড়ির অভ্যন্তরেই মাতা মেরি ও শিশু যিশুর একটি ছবি দেখে ঠাকুর তার দিকে আকৃষ্ট হন এবং ধর্মীয় ধ্যানমগ্ন হন। জায়গাটা মেইনটেনেন্স নেই একদম। মেনটেনেন্সের একটু অভাব আছে। আরে এটা অ্যাকচুয়াল তো এটা দক্ষিণেশ্বরের মন্দিরের লাগোয়াই ছিল। এই যে পাঁচিলটা দেখছিস, ওই যে দেখছিস না ওই পুকুর পাড়ের ওইখান থেকে যে পাঁচিলটা চলে গেছে, এইটা হচ্ছে মানে ওদিকে হচ্ছে দক্ষিণেশ্বর। এটা আগে একসঙ্গেই ছিল, পাঁচিলটা দিয়ে এখন আটকে গেছে। এখানেও লীলাক্ষেত্র শ্রীরামকৃষ্ণদেবের। এই এই জায়গাটাই যে স্টেজটা হয়ে আছে, ওইখানেই কিন্তু ঠাকুরের একটা বড় করে ছবি থাকে। কল্পতরু উৎসবটা মনে হয় এখানেই হয়, সামনেই 1 জানুয়ারি। আর 1 জানুয়ারি কিন্তু দক্ষিণেশ্বরে ভীষণ বড় করে কল্পতরু উৎসব হয়, আর সেই উৎসবে লক্ষ লক্ষ লোক আসে। আমরাও এসেছি অনেকবার, তবে ছেলে হওয়ার পর থেকে অতটা আসেনি, তাই না বলো? ও হওয়ার পর থেকে আসেনি। ঠাকুরের একটা মিষ্টি গান শুনতে শুনতে চারপাশটা একটু ঘুরে দেখে নি চলো। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি।
এটা ঠাকুরের মন্দির। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত ঠাকুরের দর্শন বন্ধ থাকে। 3টের পর দরজা খুললে আমরাও ঠাকুরকে দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। ততক্ষণ চলো মাতা মেরির ঘর থেকে ঘুরে আসি। এই সেই বৈঠকখানা ঘর। এখানেই ঠাকুর মাতা মেরি ও যিশুর প্রতিকৃতি গভীরভাবে দেখতে দেখতে ঠাকুরের মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করছে, এবং এরপর থেকেই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। এই জায়গায়, আজ যে জায়গায় আমরা এসেছি, এই জায়গায় কিন্তু একদা এক এক সময় এক একজন মহাপুরুষ এসেছেন। মানে এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন এসেছিলেন, ওদিকে হচ্ছে মহাত্মা গান্ধী, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন কল্পতরু উৎসবে। এই সব ছবি কিন্তু এখানে রয়েছে, স্মৃতি হিসেবে রয়েছে। আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে কল্পতরু উৎসবে এই মহামণ্ডলে এসেছিলেন। মানে এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ মহামণ্ডল, হ্যাঁ, এখানে এই জায়গাতেই কল্পতরু উৎসব হয়। আর এটা হচ্ছে এই রামকৃষ্ণ মহামণ্ডল যখন আর কি তৈরি হচ্ছে তখনকার 1944 সালের ছবি এটা। আচ্ছা, একটা কথা হচ্ছে কি যে এখানে যে ভোগ প্রসাদের টাইমটা, এটা কত, মানে কখন আসলে ভালো হয়? কুপন কাটার সকাল টাইম 9টায় কুপন আমাদের দেওয়া হয়। কুপন যত সময় থাকে তত সময় আমরা দিই। আর তাহলে মোটামুটি কুপনের টাইম হচ্ছে সকাল 9টা থেকে শুরু। এবারে আর ভোগ প্রসাদ বিতরণের টাইমটা হচ্ছে 12:30 থেকে 3টে পর্যন্ত। কেমন লাগছে ভোগ গ্রহণ তো করছেন দক্ষিণেশ্বরে এত পাশে, এত কাছে? কেমন লাগছে ভোগ গ্রহণ তো করছেন? খুব সুন্দর। একদমই তাই। আর দক্ষিণেশ্বরের একদম লাগোয়া, একদম পাশে। কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ভালো। ভালো। এইখানে যে মাদার মেরির কক্ষটা দেখলি, সেইখানে বসে শ্রীরামকৃষ্ণদেব একদিন বসেছিলেন। বসে বসে দেখছিলেন যে মানে ওই প্রতিকৃতির মধ্যে থেকে একটা রশ্মি এসে তার দেহের মধ্যে প্রবেশ করল। সেই থেকেই উনি আর কি খ্রিস্টীয় ধর্ম যে কি সেইটা জানার জন্য উনি তারপর থেকে সাধনা শুরু করেছিলেন। এটা তো আর সাধারণ কোনো ভূমি নয়, তার তো মাহাত্ম্য রয়েছে। একটা মাহাত্ম্য হচ্ছে ওটা, আর আরেকটা মাহাত্ম্য হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব একদিন নরেনকে নিয়ে এসে স্পর্শ করেছিলেন, এবং স্পর্শ করাতে তার বাহ্যজ্ঞান হারিয়ে গিয়েছিল, এবং সেই বাহ্যজ্ঞান হারিয়ে বেশ কিছু কথা শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন নরেনকে। হ্যাঁ, তখন জিজ্ঞাসা করতে নরেন স্বামীজি সেই উত্তরগুলো এমন এমন দিয়েছিলেন, তাতেই তিনি বুঝে গিয়েছিলেন যে আগামী দিনে এই নরেন কি কাজ করতে যাচ্ছে, কি তার কর্ম হবে, কি সবকিছু তিনি বুঝে গিয়েছিলেন। কারণ আরও তো অনেক শিষ্য ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে স্বামীজিকে তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন যে এই নরেনই স্বামীজি হবে একদিন, বা এইভাবে তার প্রচার হবে। মন্দির কতক্ষণ খোলা থাকে, মানে সকালে কখন? সকালে 6টা থেকে বিকেল 12টা, দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে 7:30 পর্যন্ত। আচ্ছা, আরতি হয়? সন্ধ্যা আরতি হয় ভোগ প্রসাদের সময়, তখন আমরা ঠাকুরকে দর্শন করতে পারবো। হ্যাঁ। আর এই যে ভোগ প্রসাদের ব্যাপার, এই ভোগ প্রসাদে ক রকমের প্রসাদ থাকে? এখানে 10 রকমের আইটেম থাকে। পোলাও, খিচুড়ি, সাদা ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, আপনার পনিরের তরকারি একটা, তারপরে ডাল, সবজি, পায়েস, চাটনি। আচ্ছা, পার্সেলের ব্যবস্থা আছে? যদি হ্যাঁ, কেউ মনে করে পার্সেলের বাড়িতে, ব্যবস্থা আছে। এক্সট্রা 20 টাকা করে লাগে, মানে 120 টাকা লাগবে পার্সেল নিলে 120 টাকা। আর খেতে বসলে এটা আমরা ডোনেশন হিসেবে নিই, কিন্তু মূল্য হিসেবে নয়। মূল্য হিসাবে নয়, মানে ভোগ প্রসাদের তো কোনো মূল্য হয় না, এটা ডোনেশন হিসেবে আমরা 100 টাকা করে নিই। আর মন্দিরে কি পুজোও দেওয়া যায়? হ্যাঁ, পুজো দেওয়ার জন্য পুরোহিত আছে। পুরোহিতকে গিয়ে বললে উনি এসে এখানে আপনাদের নাম গোত্র সবকিছু ধরেই পুজো দেবে। আচ্ছা, কি সুন্দর অপূর্ব জায়গা না? এটা অ্যাকচুয়াল বাগান বাড়ি, বুঝলি?
আর শুধু বাগান বাড়ি নয়, এটা কিন্তু বিশাল লীলাক্ষেত্র। আর এই লীলাক্ষেত্র আমরা আসতে পেরেছি, সত্যি আমরা সৌভাগ্যবান। বাবা একটু ভালো করে মন্দিরের ছবিটা একটু ভালো করে নিয়ে নাও তো। ভোগ প্রসাদ এসেই পেয়ে গেলাম। আর প্রথমেই আমাদের চলে এসেছে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। নমো করে খাবে। খিচুড়ি পাঁপড় ভাজার পর চলে এলো পোলাও, আলু আর পনিরের একটা তরকারি আর তার সঙ্গে পোলাও। আর এই অন্নভোগ খেতে কিন্তু আমার বাবু প্রচণ্ড ভালোবাসে, পুরীতে গেলেও ভোগ খাবে, সব জায়গায়। পোলাও আর পনির শেষ না হতে হতেই চলে এলো গরম গরম ভাত আর তার সঙ্গে ডাল। সবজি, ডাল আর আলু ভাজা। এখন তো শীতকাল, আর শীতকাল মানে হচ্ছে ফুলকপি, ফুলকপি দিয়ে ডালটা। কেমন লাগছে বাবু? অপূর্ব। ভোগ প্রসাদের তো কোনো রিভিউ করা চলে না, কারণ সেটা সব ক্ষেত্রেই অপূর্ব হয়। চাটনি, চাটনির পর চলে এলো পরমান্ন। একদম মানে পরিপূর্ণ, খুব তৃপ্তি হলো ভোগ প্রসাদ খেয়ে। একদম নির্জনে নিরালায় বসে শান্ত একটা পরিবেশের মধ্যে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো হুড়োহুড়ি নেই, খুব সুন্দরভাবে পরিবেশন। টেবিল চেয়ারে বসে, সামনে জগ জল সব আছে, খুব ভালো লাগলো। দারুণ ভোগ প্রসাদ গ্রহণ করলাম। পাঁপড় ভাজা, খিচুড়ি, পোলাও, পনিরের তরকারি, ভাত, ডাল, আলুর চিপস, আলু ফুলকপির সবজি, চাটনি ও পরমান্ন, 10 রকম পদের অমৃত সমভোগ পেয়ে খুব ভালো লাগলো। তোমরাও একদিন এসে ঘুরে যাও এই পুণ্য ঐতিহ্যবাহী ভূমি থেকে। ॐ ह्रीं ऋतं त्वमचलो गुणजितगुणेभ्यः नक्तं दिवं सकरुणं तव पादपद्मम् मोहङ्कषं बहुकृतं न भजे यतोऽहं तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धु। भक्तिर्भगश्च भजनं भवभेदकारी गच्छन्त्यलं सुविपुलं गमनाय तत्त्वम्। वक्तोद्धृतोऽपि हृदि मे न च भाति किञ्चित्
तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धु तेजस्तरन्ति त्वरितं त्वयि। তোমাদেরকে এবার বলি যে যদু মল্লিকের বাগান বাড়িতে এলে বেশ কিছুক্ষণ সময় কাটালে ভোগ প্রসাদ গ্রহণ করলে যারা গাড়ি নিয়ে আসছো তারা কোথায় রাখবে গাড়ি? গাড়ির এটা হচ্ছে পার্কিং জোন। এই হলো যদু মল্লিকের বাগান বাড়ি, যে মন্দির আজকে আমি তোমাদের কাছে এক্সপ্লোর করলাম আর তার সঙ্গে সঙ্গে ভোগ প্রসাদও গ্রহণ করলাম। ঠিক মন্দিরের পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের পার্কিং জোন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই পার্কিং জোনে। যারা তোমরা গাড়ি নিয়ে আসছো, বেশ কিছুক্ষণ সময় কাটাতে চাইছো এই মন্দিরটায় যদু মল্লিকের বাগান বাড়িতে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা চলে আসতে পারো। এইখানে গাড়ি পার্কিং করে তোমরা চলে যাবে। আর এখানেই পার্কিং জোনের সামনেই রয়েছে টয়লেটের ব্যবস্থা, জেন্টস লেডিস টয়লেট। আর এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের সেই পুকুরটি। চলো একবার দেখে আসি। অপূর্ব সুন্দর একটা প্লেস। মানে একদিনের শীতের এই মরশুমে একদিন আমরা বেরিয়ে পড়ে আসতেই পারি, যে এই সুন্দর দিনটা দারুণভাবে কাটাতে পারি, ভীষণ ভালোভাবে ভোগ প্রসাদ। আর ওই দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দিরের চূড়া। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। তো মন্দির তো ঘুরে দেখলাম, আমরা দেখলাম, তোমাদেরকে দেখালাম। আর ভোগ প্রসাদ, যেটা সব থেকে বড় আমাদের কাছে চাওয়ার বা পাওয়ার, আমার কাছে অন্তত, আমার মনে হয় মন্দিরে আসলে আগে ভগবানের ভোগ প্রসাদ যদি পাই, সেটার থেকে বড় কিছু আর হয় না। আজকেও তাই পেয়ে গিয়েছি। আমরা তিনজনে এসেছি এবং ভোগ প্রসাদ গ্রহণ করেছি। ভোগ প্রসাদের কথা তো ভাষায় প্রকাশ করা যায় না, তার কোনো রিভিউ হয় না। দুর্দান্ত, মানে অমূল্য জিনিস আমরা পেয়েছি। আর এই যে স্টেজটা দেখছো, এই স্টেজে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম, এই জায়গাটা আমি প্রথমে চিনতে পারছিলাম না যে এখানেই হয়তো কল্পতরু উৎসবের দিন 1 জানুয়ারিতে বিরাট বড় করে উৎসব হয়। তো সেটা আমি ম্যানেজার বাবুর কাছে গেলাম। ম্যানেজার বাবু আজকে খুব ব্যস্ত, সেই জন্য আমাকে একটু সময় দিতে পারলেন না। উনি বললেন কল্পতরু উৎসবের দিন আসুন, তাহলে আমি আপনাকে অনেক কিছু ডিটেলস দিতে পারবো। আর উৎসবটাও আপনি সবার সামনে তুলে ধরতে পারবেন। যদি মা ভবতারিণী চান, ঠাকুর মা স্বামীজি যদি চান, অবশ্যই আমি আসবো 1 জানুয়ারির দিন, তোমাদেরকেও দেখাবো। তোমরা তাহলে দেখতে থাকো আগামী ভিডিওর জন্য। চলো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে।